প্রতিনিয়ত ঘটনা ঘটে যায় যার কোনো নির্দিষ্ট কারণ আমরা কেউ বলতে পারি না। স্কুটারটা আগের থেকে অনেক বেশি ভারী হয়ে গেছে, মনে হচ্ছে আরো অনেক লোক বসে আছে। আমি যে মন্দিরে গেছিলাম চেতলা সিআইটি রোডে, যে মন্দিরের জল এবং ফুল এনে তোর মাথায় দিয়েছিলাম প্রথমবার জ্বর আসার পর, এবং সেই কলে রাতে বেশ কিছু মানুষের মৃত্যু হলো। সেই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে মানে কিছুটা হলেও সুকমল কিন্তু একটু কেঁপে উঠলো। সুকমল কিন্তু ব্রিটিশ আমলের ইউনিফর্ম পরা বেশ কিছু পুলিশ ওদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে এবং প্রত্যেকের হাতে একটা করে বন্দুক রয়েছে। আগেকার দিনের করতে শুরু করে। তখনকার দিনে না ছিল হোয়াটসঅ্যাপ, না ছিল ফেসবুক, এবং এবং সেই মৃত্যু হওয়ার পর যেমন একটু রাতের দিকে কলকাতা শহর বা সাউথ কলকাতা, আলিপুর এরিয়াতে প্রচুর মানুষকে দেখা যায় রাস্তাঘাটে। এমন প্রচুর ঘটনা ঘটে চারপাশে, যে ঘটনাগুলোর থাকে না কোনো নির্দিষ্ট কারণ। তথাকথিত জীবনযাত্রার যে সমস্ত প্রত্যেকটা দিন আমাদের কাটে, সেই সমস্ত প্রত্যেকটা দিনের থেকে এই সমস্ত ঘটনা অনেকটাই আলাদা হয়। আমার নাম ডোডো, আর তোমরা দেখছো ক্রাইম মাস্টার ডোডো চ্যানেলে একটা পডকাস্ট যার নাম হচ্ছে সত্যি ভূতের গল্প। মাঝে মাঝে ভাবি যে আমরা শুধু বিজ্ঞান নির্ভর হয়ে প্রত্যেকটা দিন কাটাচ্ছি। এই যে বলছিলাম, এমন প্রচুর পৃথিবীতে প্রতিনিয়ত ঘটনা ঘটে যায় যার কোনো নির্দিষ্ট কারণ আমরা কেউ বলতে পারি না। অনেকে হাসে, অনেকে উড়িয়ে দেয়, অনেকে বিশ্বাস করতে চায় না, অনেকে ক্যালকুলেশন মেলে না বলে এটা স্বপ্ন ছিল। আজকে এমন একটা ঘটনা, বলতে গেলে সত্যি ভৌতিক ঘটনা তোমাদের সামনে আমি রাখছি এই পডকাস্টে, যেটা কিন্তু ঘটেছিল। যখনই ভাবি না যে কিভাবে শুরু করব, গায়ে কাঁটা দেয় আমার। রাহুল বলে একটি ছেলে, যে মেদিনীপুরে জন্মগ্রহণ করার পর কলকাতা শহরে আশুতোষ কলেজে পড়াশুনো করার জন্য আসে এবং স্থানীয় একটি পেইং গেস্টে সে থাকতে শুরু করে। ভবানীপুর থানার ঠিক উল্টো দিকে শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার আছে এবং তার উপরে একটা পেইং গেস্ট আছে। সেই পেইং গেস্টে রাহুল থাকতে শুরু করে প্রথম বছরটা, মানে ফার্স্ট ইয়ার যাকে বলে গ্র্যাজুয়েশনের। এবং সেখানে থাকতে থাকতে তার নতুন প্রচুর বন্ধু হয় এবং পড়াশোনার পাশাপাশি কিন্তু রাহুল মানে খুব ভালো গিটার বাজাতে পারতো, নিজের গান বানাতে পারতো এবং আশুতোষ কলেজের যে ফেস্ট হয় সেখানে নিজের শুরু করা গান গেয়ে প্রচন্ড পরিমাণে মানুষের ভালোবাসা এবং মানুষের আশীর্বাদ পেয়েছিল রাহুল। ভালো গান গাওয়ার সুবাদে এবং কমিউনিকেশন খুব স্ট্রং হওয়ার সুবাদে, এবং ওর হিউমার সেন্স এতটা ভালো ছিল, এতটা মজবুত ছিল, খুব তাড়াতাড়ি আশুতোষ কলেজের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং পাস আউট হয়ে যাওয়া যে সমস্ত দাদা দিদিরা, তারাও কিন্তু কলেজে এসে ইউনিয়ন রুম থেকে শুরু করে ক্যান্টিনে রাহুলকেই খুঁজত। আমি ডোডো, আমি বহু বছর হয়ে গেল কলকাতা শহরের এই সমস্ত কলেজ লাইফটা থেকে বঞ্চিত। মানে আমি বয়স বাড়ছে প্রত্যেকটা দিন আমার। হায়দ্রাবাদে আমি থাকি, মাঝখানে বম্বেতে ছিলাম এবং খুব মিস করি আমি কলেজের দিনগুলো। এবং আমাদের সময়তেও যে কলেজে আমি পড়েছি, এই সময় আমি দেখতাম যে বলতো ওই রুমে যেও না, ওই পোর্শনে যেও না, কলেজের মাঠের ওদিকে যেও না, এগুলো হন্টেড, এখানে কেউ গলায় দড়ি দিয়েছিল, কোনোভাবে কেউ কারোর মৃত্যু হয়েছিল খুব অদ্ভুতভাবে। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম ধরনের সমস্ত ঘটনার সম্মুখীন আমরা হই। মানে খুব তাড়াতাড়ি ভাইরাল হয় এই সমস্ত ঘটনা, তোমরা জানো। মানে ইনফ্যাক্ট তুমিও বলতে পারবে যে তোমার বাড়ির পাশে বা তোমার কলেজে বা তোমার কোনো বন্ধুর বাড়ির ছাদ বা তোমার কোনো বন্ধুর মামার বাড়ি বা তোমার কোনো পিসির বাড়ির কোনো একটা পোর্শন কিন্তু হন্টেড। কি করে জানতে পেরেছিলে? শুনে এসছিলে তুমি এই ঘটনাটা। যাই হোক,
মূল ঘটনায় আসি। রাহুল তো আশুতোষ কলেজে বেশ পপুলার হয়ে উঠেছিল ফার্স্ট ইয়ারেই, প্রত্যেকটা ব্যান্ড ফেস্ট থেকে শুরু করে এমনিও কলেজের ফাঁকা দিনগুলোতে ক্যান্টিনে বসে, ইউনিয়ন রুমে বসে, বা কলেজের বাইরে যে রকটা আশুতোষ মেমোরিয়াল হলের পাশে ভবানীপুরে, সেখানে বসেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গানে গানে জমিয়ে তুলতো আড্ডাগুলো। এবং অ্যাপলিটিক্যাল ওয়েতে, মানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, তোমার সিপিআইএম, যারাই ছিল না কেন প্রত্যেকে খুব ভালোবাসতো ওকে। অজাত শত্রু বলে একটা বাংলায় শব্দ আছে, সেই শব্দটা রাহুলের ক্ষেত্রে প্রয়োগ করা যেত, করতো। রাহুলের দিন কাটছিল বেশ ভালোই, কিন্তু যে ও পিজিতে থাকতো, পেইং গেস্টে থাকতো বলেছিলাম শ্রীহরি মিষ্টির দোকানের ওপরে, সেই পেইং গেস্টের যে মালিক ছিল তিনি হঠাৎ করে বললো যারা থাকেন তাদেরকে ভাড়া বাড়াতে হবে। এবং প্রত্যন্ত মেদিনীপুর থেকে আসা একজন চাষির ছেলে হওয়ার জন্য রাহুলের কাছে সেরকম আর্থিক কি বলবো মানে অবস্থা ছিল না যে ও হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দিতে পারে। ফাইনালি রাহুল যেটা করে, শিফট হয় ওই এরিয়া থেকে চেতলায়, দুর্গাপুর ব্রিজের পাশে একটি খুব ঠিকঠাক রেটে একটি পেইং গেস্ট পায় এবং সেইখানে থাকতে শুরু করে রাহুল। এবং ওর সাথে ওই পেইং গেস্টের আরেকটা ছেলে সুকমল বলে, সেও শিফট হয় সেই সময় দাঁড়িয়ে। এবং আগের পেইং গেস্টে যদি ধরে রাখো 3,000 টাকা দিতে হতো, তারা বলেছিল 4,000 টাকা করতে হঠাৎ করে, এখানে 2,800 টাকায় পেয়ে যায়। এবং একটা অনেক পুরনো বাড়ির তলায় ওরা থাকতে শুরু করে, একটা অনেক পুরনো বাড়ির একটা গ্রাউন্ড ফ্লোরে থাকতে শুরু করে। ভালো কাটছিল সময় এবং রাহুল আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বেশ কিছু গিটারের টিউশন নিতে শুরু করেছিল। কলেজের ওর বন্ধু বান্ধব, ওর থেকে সিনিয়র, ওর থেকে কি বলবো অচেনা লোক যারা নতুন কলেজে এসছে, মানে অন্যান্য স্ট্রিমে, তাদের সাথে ওরা এত ভালো সম্পর্ক হয়ে যায়, সবাই কিন্তু রাহুলের এই যে নিডটা সেটা বুঝতে পারে। সবাই রাহুলের নামটা সব জায়গায় রেফার করতে শুরু করে। তখনকার দিনে না ছিল হোয়াটসঅ্যাপ, না ছিল ফেসবুক, এবং যে ওই বলে না ওয়ার্ড অফ দ্য মাউথ, সেই ওয়ার্ড অফ মাউথ মানে লোকের মুখে মুখে কথায় রাহুলের প্রচুর কি বলবো স্টুডেন্টস জমতে থাকলো। ইনফ্যাক্ট ওর থেকে বয়স্ক কিছু লোকজনও কিন্তু ওর কাছে গিটার শিখতে শুরু করলো। আলটিমেটলি একটা এমন সময় এলো, রাহুল প্রায় 4,000 4,500 মাসে সেই সময় রোজগার করতে শুরু করলো গিটার শিখিয়ে। আলটিমেটলি বাড়িতে বললো এখন আর টাকা বাড়াতে হবে না, কারণ আমি চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়াতে। এবং রাহুল প্ল্যান করেছিল গ্র্যাজুয়েশনের পর মিউজিক কম্পোজার হবে, পাশাপাশি একটা চাকরি করবে। পড়াশোনাতেও কিন্তু খুব খারাপ ছিল না, ঠিক আছে, জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছিল এবং যথেষ্ট ভালো নলেজ ছিল রাহুলের। পড়াশোনার ইন্টারেস্ট ছিল বলতে পারি, মানে সবার থেকে নোটস নেওয়া, সবাইকে হেল্প করা, পরীক্ষার আগে সেমিস্টারগুলোর আগে সবাইকে হেল্প করা, গ্রুপ স্টাডিতে লিডারশিপ করা, এই সব কিছুও করতো। নতুন যে বাড়িটায় শিফট হয়েছিল চেতলার দুর্গাপুর ব্রিজের পাশে, সেই বাড়িটা ছিল প্রায় 100-150 বছরের একটা পুরনো বাড়ি, একটু সস্তায় পেয়েছিল 2,800 টাকায় ধরতে পারো। ও আর সুকমল তো সেখানে থাকতে শুরু করে, ওরা নিজেরা রান্না করে, সব কিছুই করছিল, ঠিক আছে। হঠাৎ করে একদিন সুকমল রাহুলকে বললো যে রাহুল, এই যে এরিয়ায় আমরা চলে এসেছি, তুই হয়তো জানিস না, তুই তো কলকাতায় থাকতিস না, এখানে হেস্টিংস হাউস বলে একটা পুরনো বাড়ি আছে এবং আরও বেলভেরিয়া রোডে প্রচুর বাড়ি আছে যেগুলোকে ভূতের বাড়ি বলা হয়, ঠিক আছে। আমরা একটা কাজ করতে পারি, দেখ আমরা তো আমাদের পড়াশোনা সব কিছু শেষ হয়ে যায় রাত্রি 10টার মধ্যে, আমরা যে কোনো দিন রাত্রি 11টার সময় বেরিয়ে কিন্তু একটুখানি ঘুরতে পারি এরিয়াটা। সুকমলের একটা স্কুটি ছিল, রাহুলের কিন্তু স্কুটি ছিল না। সুকমল সেই স্কুটি নিয়ে রাহুলকে বললো যে চল আমরা তাহলে মাঝে মধ্যে রাতে ঘুরি এবং ঘুরে ঘুরে দেখি ভূতের বাড়িগুলো। এবং হেস্টিংস হাউস সম্বন্ধে ভৌতিক ঘটনা আমার চ্যানেলে তোমরা পেয়েছো, আমি একটা হেস্টিংস হাউসের এক্সক্লুসিভ ভিডিও বানিয়েছি। আলটিমেটলি ওরা এরকমভাবে ঘুরতে শুরু করে, মানে রাত বিরেতে কোনো টাইমের ঠিক নেই, চিড়িয়াখানার পাশ থেকে যাচ্ছে, পুরো আলিপুর এরিয়াটা ওরা ঘুরে বেড়াতে শুরু করে। চেতলা থেকে এগুলো সব কানেক্টিং এরিয়া, ন্যাশনাল লাইব্রেরির পাশ থেকে বেরিয়ে বেলভেরিয়া রোড দিয়ে গিয়ে তারাতলা অবধি কোনোদিন পৌঁছে যাচ্ছে, ওখানে মাঝরাতে চা খেয়ে আবার ফিরে আসছে, মানে এইসব একটা এরকম একটা অভ্যেস ওরা সুকমলে তৈরি হয়েছিল। হ্যাঁ, যে সময়গুলো পড়াশোনার চাপ ছিল সেই সময় বেরোতো না, বাকি সময় একটা নেশার মতো হয়ে গেছিল। সবকিছুই ঠিক চলছিল, হঠাৎ করে রাহুল যে এরিয়ায় থাকতো সেই এরিয়ায় একটা বস্তি ছিল, চেতলা বস্তি বলা হয়, সেখানে হঠাৎ করে কলেরা দেখা দিল স্পেসিফিক কিছু দিনের জন্য। এবং সেই কলেরাতে বেশ কিছু মানুষের মৃত্যু হলো। এবং সেই মৃত্যু হওয়ার পর, যেমন একটু রাতের দিকে কলকাতা শহর বা সাউথ কলকাতা আলিপুর এরিয়াতে প্রচুর মানুষকে দেখা যায় রাস্তাঘাটে,
আস্তে আস্তে রাস্তায় রাত বিরেতে মানুষের কি বলবো তোমার আগমন বা মানুষের হাঁটাচলা অনেক কমতে থাকলো। এবং সেই সময় বেশ অনেকদিন ওরা বেরোতে পারেনি বাড়ি থেকে। হঠাৎ করে একদিন বেরোলো রাতে রাহুল এবং শুভমন। সেদিন ওরা আলিপুরে যাবে, হেস্টিংস হাউসে এতদিন ধরে চেষ্টা করছে, কোনো কিছু দেখতে পাচ্ছে না, কোনো কিছু সেন্স করতে পারছে না। ঠিক সেই দিন রাতে ওরা বেরোলো। চেতলায় 17 নম্বর একটা বাস স্ট্যান্ড আছে, সেই ভেতরের রাস্তা দিয়ে একটা রেল লাইন আছে, সেখান দিয়ে যখন ওরা যাচ্ছিল হঠাৎ করে ওরা ফিল করলো পেছন থেকে, মানে একটা ঝুপড়ি টাইপের আছে ওই জায়গাটা, পেছন থেকে কে একটা ওই রাত্রি 1টা-1:30টার সময় ডেকে উঠলো, এই এদিকে একবার এসো তো, এই একবার এসো তো এদিকে। কিছুক্ষণ যখন দাঁড়ালো, স্কুটারটাকে দাঁড় করালো সুকমল। রাহুল জাস্ট পেছন থেকে নামতে যাবে, সুকমল বলে এখানে নামিস না, এখানে নামিস না, দূর থেকে দেখ। ওরা দেখতে পেলো পেছনে যেখানে প্রচুর জঞ্জাল ফঞ্জাল ফেলা আছে রেল লাইনের পাশে, ওখান থেকে একটা শীর্ণকায় মানুষ পুরো নগ্ন, একটা ছাওয়া দেখতে পাচ্ছে মানুষের, মানে মুখ চোখ কিছু বোঝা যাচ্ছে না অন্ধকারে। সে আস্তে আস্তে মানে হেঁটে ওদের দিকে আসছে। সেই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে মানে কিছুটা হলেও সুকমল কিন্তু একটু কেঁপে উঠলো, সুকমল কিন্তু একটু ভয় পেয়ে গেল। রাহুল কিন্তু খুব সাহসী আর নিজেকে খুব স্মার্ট মনে করতো। রাহুল আস্তে করে স্কুটার থেকে নেমে সেই লোকটার দিকে ধেয়ে গেল, ভেবেছে কোনো লোক সমস্যায় পড়েছে বা আদে ওটা কি জানার জন্যে। সামনে গিয়ে দেখছে কেউ নেই, ভ্যানিশ, দূর থেকে খিলখিলিয়ে হাসি। এবং বন্ধুরা, আজকে এইটা 2025-এ বসে তোমাদেরকে এই সত্যি ভূতের গল্পটা বলছি। তোমাদের একটা কথা বলি, চেতলা এই যে 17 নম্বর বাস স্ট্যান্ড থেকে তোমার আনোয়ার শাহ রোডের দিকে ওঠার জন্য একটা সরু রাস্তা আছে, যেখানে প্রচুর গাড়ির গ্যারাজ আছে। ওইখানে যে রেল লাইনটা, ওই জায়গাটা তোমরা দিনের বেলাও কিন্তু দুপুর 3টে নাগাদ গেলেও একটু হন্টেড ফিল করবে, সিরিয়াসলি বলছি। ভ্যানিশ হয়ে গেল। ওই অবস্থায় রাহুলের একটুখানি হকচকিয়ে গিয়ে দৌড়ে এসে সুকমলের স্কুটারের পেছনে বসলো। পুরোনো আমলের স্কুটার, কিছুতেই স্টার্ট হচ্ছে না। সুকমল বললো তুই একটু ঠেলেও স্টার্ট হলো না। ফাইনালি স্কুটারটাকে একটু সুকমল এভাবে হেলানোর পর তুললো, তারপর স্টার্ট হলো। সেই অবস্থায় সেই রাতে আর আলিপুর বেলভেডিয়ার রোড বা কোনো হেস্টিংস হাউসে ওরা গেল না, ওরা কিন্তু সেই রাতে বাড়ি ফিরে গেল। এবং যেটা সব থেকে বেশি দেখা গেল, সেই মাঝরাত থেকে প্রচণ্ড জ্বর এলো রাহুল আর সুকমলের, প্রচণ্ড জ্বর এলো। সুকমলের জ্বর অতটা বেশি না হলেও রাহুলের প্রচণ্ড জ্বর হলো। সুকমল মোটামুটি ওষুধ খেয়ে, প্যারাসিটামল খেয়ে সুস্থ হয়ে গেল পরের দিন সকালের মধ্যে। কিন্তু রাহুলের কিন্তু 102, 102, 103 জ্বর উঠতে শুরু করলো। কি করবে বুঝতে না পারে সামনাসামনি একজন ডাক্তারকে ডেকে আনলো সুকমল। রাহুলকে ডাক্তার চেক আপ করলো। চেক আপ করার পর বললো এটা প্রচণ্ড জ্বর, ব্লাড টেস্ট করানো হোক। এবং ওরা কলেরার ভয় পাচ্ছিল। এবং রাহুলের কিন্তু যে পটিটা হচ্ছিল সেটাও কিন্তু খুব পাতলা হচ্ছিল। এবং একটু ভয় পেয়ে গেল সুকমল, কারণ একটা ছেলে, ওর আত্মীয়রা কেউ থাকে না রাহুলের এখানে, মেদিনীপুর থেকে কি করে আসবে, সবার পরিস্থিতি খুব টাইট। সেই জায়গা থেকে মোটামুটি কোনোভাবেই রাহুল মানে নিজেকে সামলাতে পারছে না। সেই অবস্থায় বাড়ির পাশে একটা মন্দির আছে, সেখানে গেল। গিয়ে এরা খুব বিশ্বাস করতো এই সমস্ত স্পিরিচুয়াল জিনিসে। একজন পুরোহিতকে ডাকলো, ডেকে বললো এরকম একটা প্রবলেম হচ্ছে বাবা, চেতলাতে একটা মন্দির আছে, মানে ওটা হচ্ছে CIT মার্কেটের পেছনে। সেই মন্দিরে একজন মানে পুরোহিত ছিলেন, তিনি বললেন এই জলটা, এই ফুলটা নিয়ে গিয়ে ওর মাথায় ঠেকাও। জলটা ফুলটা মাথায় ঠেকানোর সঙ্গে সঙ্গে যে সুস্থ হলো সেটা নয়, নেক্সট 2 দিনের মধ্যে রাহুল অনেকটা নর্মাল হলো। কিন্তু যে দুর্বলতা, গায়ে ব্যথা, সেটা ছিল। কিন্তু বলে না অভ্যেস সহজে নষ্ট হয় না। হঠাৎ করে একদিন সুকমল কলেজ থেকে ফিরেছে, রাহুল কলেজ যাচ্ছে না, প্রায় 6 দিন হয়ে গেছে অসুস্থ বলে গিটারের ক্লাসও করাচ্ছে না। রাহুল হঠাৎ করে সুকমলকে বলছে আজকে বেরোই, অনেক দিন হয়ে গেছে, গা ম্যাচ করছে, একটু রাতে বেরোনো হয় না, আজকে বেরোই, আজকে বেরোই চ। আমার খুব জানার ইচ্ছে ওটা কে, আমাদের সামনে থেকে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল নাকি ওখান থেকে পালিয়ে গেল তাড়াতাড়ি। সুকমল বলে অত জানার দরকার নেই, যেতে হবে না। রাহুল বলে আমি বেরোবো, তুই না বেরোলে তোর স্কুটার নিয়ে আমি বেরোবো, যেন জেদ করছে। সেই রাতটা কোনোভাবে সুকমল রাহুলকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে রাখলো। পরের দিন ছিল শনিবার, আর সেদিন ছিল পূর্ণিমা, প্রচণ্ড চাঁদের আলো, হ্যান ত্যান সেই এইসব। তো এরা তো মানে যে বয়সে রয়েছে সেই বয়সে মোবাইল ফোন ছিল না, বা সেই বয়সে এত টেকনোলজি অ্যাডভান্স ছিল না। ল্যাপটপ খুব লিমিটেড স্টুডেন্টদের কাছে থাকতো তখনকার দিনে, ঠিক আছে। এবং সেই সময় কি করবে, রিক্রিয়েশন নেই, লাইফে এন্টারটেনমেন্ট নেই, টেলিভিশন নেই, কি করবে, কিছু তো করতে হবে। ব্যাস সেই রাতে বেরোলো সুকমল এবং রাহুল। সুকমল একটা কন্ডিশন রাহুলকে দিয়েছিল যে তুই কিন্তু যা খুশি হয়ে যাক, আমার স্কুটার থেকে নামবি না, কোনোভাবেই নামবি না। যাই হোক, রাহুল
স্কুটারে করে বেরোলো সুকমলের সাথে, এবং বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল। একদিন প্রায় 2টো বেজে গেল সেই সময় বেরোলো। কারণ এই যে বাইরে বেরোবে এতদিন পর, এত সপ্তাহ পর, এই এক্সাইটমেন্টেই কিন্তু মানে রান্নাবান্না করতে দেরি হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে ওরা বেরোলো এবং ওরা প্রথমেই গেল হচ্ছে এদিন হেস্টিংস হাউসে। একে পূর্ণিমার রাত, তার মধ্যে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে চারপাশে। স্কুটার নিয়ে যখন সুকমল এবং রাহুল বেরোলো বাড়ি থেকে, অনেকটা যাওয়ার পর কিছুক্ষণ পর সুকমল ফিল করলো যখন ওরা পৌঁছে গেল ওদের বাড়ি থেকে 7 মিনিটের ডিস্টেন্সে হেস্টিংস হাউস, চেতলার সেন্ট্রাল রোড দিয়ে, সুকমলের মনে হলো যে আর যে 2 মিনিট বাকি আছে মানে হেস্টিংস হাউসের ওই গলি দিয়ে ঢুকতে। স্কুটারটা আগের থেকে অনেক বেশি ভারী হয়ে গেছে, মনে হচ্ছে আরো অনেক লোক বসে আছে। স্কুটারটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আবার স্টার্ট করছে, আবার যাচ্ছে, এরকম করতে করতে আর 2 মিনিট মানে 2 মিনিটের ডিস্টেন্স বাকি ছিল। গাটা না একটু ভারী ভারী হয়ে আসে আর এবং রোমগুলো পুরো খাড়া হয়ে আসে। কোন রকমে হেস্টিংস হাউসের সামনে পৌঁছে এবং সুকমল মানে স্কুটার দাঁড় করানোর আগেই রাহুলকে বলে দেয়, দেখ এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না, আর যদি ভেতরে ঢুকতে হয় তুই ঢুকবি, আমি ঢুকছি না, তোর যদি কিছু হয়ে যায় দায়িত্ব তোর পরিবার নেবে। একজন বন্ধু হিসেবে, একজন ক্লাসমেট হিসেবে আমার অনেক বেশি হেডেক হয়ে গেছে তুই এই রাতের বেলা যে আবদার গুলো করছিস তার জন্য। আর আমি সত্যি বলছি রাহুল, আমি তোর এই ব্ল্যাকমেল গুলো বেশি দিন নিতে পারবো না। এই যে আমি না বেরোলে তুই একা একা আমার স্কুটার নিয়ে বেরিয়ে যাবি, এই ব্ল্যাকমেল গুলো খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার জন্য, এটা বলতে শুরু করে। রাহুল অনেক কষ্টে সুকমলকে মানালো এবং সুকমলকে বললো, দেখ এই বাড়াবাড়িটা আর হবে না, তুই আমার সাথে চ। কোন রকমের স্কুটারটাকে স্ট্যান্ড করে চারপাশটা একবার সুকমল দেখলো। পূর্ণিমার থমথমে রাত, একটা একটা বেড়ালের শব্দ ওখানে পাওয়া যাচ্ছে না, কুকুর তো অনেক দূরের কথা। হেস্টিংস হাউসের যে মেন বিল্ডিংটা তার ঠিক উল্টো দিকে একটা মাঠ আছে, প্লেগ্রাউন্ড, সেখানেও একটা বাচ্চার খুব অদ্ভুতভাবে মৃত্যু হয়েছিল খেলতে খেলতে বিকেলবেলা। তারও আত্মা ওখানে ঘুরে বেড়ায় আমরা শুনেছি, এবং আমি ইনফ্যাক্ট নিজে ফিল করেছি সেটা রাতের বেলা প্রিয়াংশীকে নিয়ে ওখানে গিয়ে। সেই ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো, আমাদের চ্যানেলে আছে, হেস্টিংস হাউসের প্রেতাত্মা বলে। আমি এই গল্পটা যখন শুনছিলাম সুকমলের কাছে বেশ কিছু বছর আগে, তখন আমার মনে হয়েছিল যে প্রথমে মনে হচ্ছিল মিথ্যা কথা বলছে, তারপর যখন একটা দাগ ওর হাতে আমাকে দেখায় আমি তখন বুঝতে পারি এটা কোনো মানুষ বা কোনো জানোয়ারের দাগ নয়। যাই হোক, আমি বলছি সেই প্রসঙ্গে আসছি। আস্তে আস্তে হেস্টিংস হাউসের মেন বিল্ডিং এর দিকে ঢুকলো ওরা। ঢুকতে ঢুকতে বাদুড় উড়ে যাচ্ছে মাথার উপর থেকে, ঝিঝি পোকার ডাক, নিস্তব্ধ নিঝুম একটা রাত। হঠাৎ করে রাহুলের চোখটা গেল হেস্টিংস হাউসের ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে। কেউ একটা দাঁড়িয়ে আছে, ওদের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে ওদের কানে ডান দিক থেকে একটা আওয়াজ এলো, কেউ একটা উপর থেকে ফিস ফিস করে আর একটা লোককে ইংলিশে কোনো কথা বলছে। ডান দিকে তাকিয়ে দেখলো বিল্ডিং এর যে ডান দিকের প্রান্তটা, সেখানে জানলার মানে একটা জানলা খোলা, সেই জানলার ভেতর থেকে আলো আঁধারিতে বোঝা যাচ্ছে দুজন দুজনের সাথে ফিস ফিস করে কথা বলছে। এইদিকের ব্যালকনিতে যাকে প্রথম দেখা গেছিল সেই ছায়ামূর্তিটা হঠাৎ করে এরা দেখতে পেল যে একটা বন্দুককে সোজা করে এরকম ভাবে তাক করেছে ওইদিকে জানলার দিকে, ওই দুটো ছায়ামূর্তির দিকে। প্রচন্ড জোরে একটা গুলির শব্দ শোনা যায়, প্রচন্ড জোরে। রাহুল এবং সুকমল না থমকে যায় শব্দে। জাস্ট ওখান থেকে এরিয়া থেকে পালাবে তৈরি হচ্ছে, পেছন ঘুরে পালাবে। জাস্ট পেছনে টার্ন করেই হঠাৎ করে দুজনে দেখতে পায় ব্রিটিশ আমলের ইউনিফর্ম পরা বেশ কিছু পুলিশ ওদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, এবং প্রত্যেকের হাতে একটা করে বন্দুক রয়েছে, আগেকার দিনের রাইফেল রয়েছে। কোন দিক থেকে পালাবে বুঝতে পারছে না। এতক্ষণে রাহুল এবং সুকমল দুজনেই বুঝে যায় এরা আর যাই হোক, এরা মানুষ নয়, এরা প্রেতাত্মা। এবং ওরা যে শুনেছিল, দেখো এই কথাটা বলতে বলতে আমার গালেও কাঁটা দিচ্ছে, আমার হাতে কাঁটা দিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ গায়ে কাঁটা দিচ্ছে। দেখো ওরা বুঝতে পারে যে এদের সাথে এরা পেরে উঠবে না, এবং এই যে একটা অ্যাডভেঞ্চার করতে গিয়ে প্রেতাত্মা দেখে ফেলেছে বা তাদের মাঝখানে পড়ে গেছে, ঘোর বিপদ এগিয়ে আসছে।
এবং রাহুলের প্রথমবার যখন ঘুরতে গেছিল বা প্রথমবার যখন 17 নম্বর বাস স্ট্যান্ড বা জোড়ো ব্রিজের ওখান দিয়ে যাতায়াত করছিল মাঝরাতে, তখন একটু হলেও সাহস ছিল। আজকে এই সমস্ত দৃশ্য দেখে না ভয় পেয়ে গেছে। হঠাৎ করে দূর থেকে একটা খুব জোরে ঘোড়ার চিৎকার শুনে ওঠে, ঘোড়া চিৎকার করে ওঠে, এবং একটা প্রচন্ড শক্ত বুট পরে কেউ একটা হাঁটতে হাঁটতে ওদের দিকে আসে, এরকম একটা আওয়াজ ওরা শুনে ফেলে। থমকে যায় রাহুল এবং সুকমল। ওদের সামনে একজন ব্রিটিশ সাহেব, তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, সামনে কিছুটা সামনে এসে দাঁড়ায়, বুটের শব্দ থামে এবং ওদেরকে জিজ্ঞেস করে, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। এই শব্দটা না একটা অদ্ভুত ভাবে ওদের মাথায় ভয় সঞ্চার করে। কোনো কথা বলতে পারে না। ওখান থেকে দৌড়তে শুরু করে এবং পেছনে সেই ব্রিটিশ আর্মি ওদের পেছনে দৌড়তে শুরু করে। কিছুক্ষণ দৌড়ানোর পর হেস্টিংস হাউসের যে মেন গেট, এখন তো হেস্টিংস হাউসের সামনে গেট করে দিয়েছে, ফেন্সিং করে দিয়েছে, তুমি ঢুকতে না পারো, থাম লাগিয়ে। আমি আর প্রিয়াংশী গেছিলাম, তখনই তৈরি হচ্ছিল, গত বছর মে মাসে, জুন মাসে। দৌড়তে দৌড়তে মাঠের সামনেটা আসে, যেখানে প্লে গ্রাউন্ডটা ছিল। হঠাৎ করে ওখানে দাঁড়িয়ে দেখে একটা ঘোড়া প্রচন্ড পরিমাণে চিৎকার করছে। কিন্তু যে দৃশ্যটা দেখে ওই চিৎকারের দিকে তাকিয়ে, আজীবন মনে থাকবে সবার যারা এই দৃশ্য দেখবে। দেখে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, কিন্তু গলা থেকে মাথা অব্দি নেই, এবং চিৎকারের আওয়াজটা আসছে ঘোড়া থেকে 4-5 ফুট দূরে মাটিতে রক্তাক্ত অবস্থায় একটা ঘোড়ার গলা এবং মাথা পড়ে আছে, চিৎকার করছে। এবং ঘোড়াটাকে কেউ একটা তরোয়াল দিয়ে মেরেছে, এবং তার ছায়ামূর্তিও দেখতে পেল ওরা হেস্টিংস হাউসের ওপরের ব্যালকনিতে। হঠাৎ করে ওদের দৃশ্য গেল হেস্টিংস হাউসের বিল্ডিং এর দক্ষিণ দিকে। ওরা দেখতে পেল হঠাৎ করে একটা বেবি অস্টিন গাড়ি এসে ওখানে থামলো, এবং তার কিছুটা পেছনে ঘোড়ায় চড়া ফিটন গাড়ি এসে দাঁড়ালো। সেই গাড়ি থেকে নেমে এলো একজন ব্রিটিশ ভদ্রমহিলা, পা থেকে মাথার উপর অব্দি গাউনে মোড়া। সেই ভদ্রমহিলাকে দেখতে পেল। দেখার পর দেখলো সেই ভদ্রমহিলা হঠাৎ করে খিলখিলিয়ে হেসে উঠলো এদের দিকে তাকিয়ে। কোন দিকে স্কুটার আছে, কোন দিকে রাস্তা, সবকিছু ভুলে গেল রাহুল এবং সুকমল। দৌড়তে দৌড়তে কত অব্দি দৌড়ে গেছিল মনে নেই। ভোর 5টার সময় স্থানীয় একজন দুধওয়ালা ওখান থেকে ক্রস করছিলেন। অচৈতন্য অবস্থায় রাহুল এবং সুকমলের বডি ওখানে ওরা পায়। ঘুম ভাঙায় ওদের, অজ্ঞান অবস্থা থেকে সজ্ঞানে ফেরায় সেই দুধওয়ালা। ফিরিয়ে ওদের সাথে গাছের তলায় বসে কিছুক্ষণ কথা বলে। কিন্তু যেখানে ওরা বসে সেখানেও কিন্তু হেস্টিংস হাউসের ওই চৌহদ্দির ভেতরে, কারণ হেস্টিংস হাউসের একটা পোর্শনে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যাম্পাস, এখন ইউনিভার্সিটি আছে, অনেক হোস্টেলে লোক থাকে। জ্ঞান ফেরার পরেই সুকমল নাকি প্রথম ভদ্রলোককে বলে ওঠে যে শুধুমাত্র একটা জিনিসের জোরে আমরা বেঁচেছি কালকে রাতে, আমরা প্রাণে মরে যেতাম। যে দৃশ্য দেখেছি, এবং কারা বলে যে প্রেতাত্মা নেই, অতৃপ্ত আত্মা দেখা যায় না? সবাইকে দেখা যায়, স্পষ্ট দেখা যায়, এবং তারা আছে, আমাদের চারপাশেই আছে, এটা সুকমল বলে ওঠে। তখন জিজ্ঞেস করে রাহুল প্রচন্ড দুর্বল হয়ে যায়, জিজ্ঞেস করে যে কিসের জন্য আমরা বেঁচে গেলাম। সুকমল বলে, আমি যে মন্দিরে গেছিলাম চেতলা সিআইটি রোডে, যে মন্দিরের জল এবং ফুল এনে তোর মাথায় দিয়েছিলাম প্রথমবার জ্বর আসার পর, সে পুরোহিতের থেকে ওই জলটা আমি কৌটোয় করে নিয়ে এসেছিলাম। যখন আমরা দৌড়চ্ছিলাম, তোর হয়তো খেয়াল নেই, তোর গায়েও ছিটিয়েছিলাম, আমার মাথায় ছিটিয়েছিলাম, এবং আমাদের পেছনে ছিটিয়ে দিয়েছিলাম জলটা এবং ফুলটা। ভগবানকে কিছুটা হলেও বিশ্বাস করি বলে এই যাত্রায় এই অতৃপ্ত প্রেতাত্মা, যাদের সম্বন্ধে আমরা কিছু জানি না, যাদের জীবনযাত্রা, যারা কেমন আছে জানি না, আমাদেরকে কোনো ক্ষতি করতে পারি। এই যাত্রায় সুকমল আর রাহুল বেঁচে গেল ঠিকই, কিন্তু সুকমল আর রাহুলের সাথে থাকতে রাজি হয় না। অনেক বছর হয়ে গেছে। আমার সাথে সুকমলের দেখা হয়েছিল কলকাতা ক্লাবে, ক্যালকাটা ক্লাব যেটাকে বলা হয়, 2023 সালের উইন্টার কার্নিভালে। ওখানে আমি আর প্রিয়াংশী গেছিলাম খেতে, সেখানে আলাপ হয় আমার সাথে সুকমলের। সুকমল এখন IBM এর সিস্টেম ইঞ্জিনিয়ার কলকাতায়, প্রচন্ড স্ট্রাগল করে এই জায়গায় এসছে। ও হলদিয়ার ছেলে। আমি জিজ্ঞেস করি, তুমি যে গল্পটা আমাকে বললে, রাহুল কোথায়?
বলে রাহুলের সাথে আমার তারপর থেকে জীবনে কখনো দেখা হয় না, কিন্তু মাঝে মধ্যেই এই এত বছর পরেও এক একটা করে স্বপ্ন আছে, যে স্বপ্নের ভেতরে না সেই দৃশ্যটা এখনো দেখতে পাই। আর আমি তখন জিজ্ঞেস করি, তুমি হেস্টিংস হাউসের চারপাশে গেছিলে? আর বলো, কিছুদিন আগে আমি ওই গাড়ি কেনার সময় আলিপুর মেশিনো টেকনো থেকে যখন গাড়ি কিনেছিলাম, তখন আমি ওখান দিয়ে একবার টেস্ট ড্রাইভ করার সময় দেখেছিলাম। এখন তো অনেকটা বদলে গেছে, কিন্তু এখনো সেই সমস্ত গাছগুলো আছে যেগুলো সেই ভয়াবহ রাতে আমি দেখেছিলাম। আমি বন্ধুরা, এই সত্যি ভূতের গল্পটা তোমাদের বলার পর একটা কথা বলবো, তারা কিন্তু আছে। তুমি বিশ্বাস করো আর না করো, তোমার আমার চারপাশে তাদের অবাধ বিচরণ। কখনো না এই সমস্ত চ্যালেঞ্জিং কথা বলবে না, যে যদি আছো, যদি থাকো, তাহলে প্রমাণ দাও। যখন প্রমাণটা দেবে না, প্রাণ নিয়ে টানাটানি হবে। কেমন লাগলো আজকের এই সত্যি ভূতের গল্প? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো, আমি সেই সমস্ত ইউটিউবারের মধ্যে পড়ি না যারা টাকা নিই, বিভিন্ন সেলিব্রিটি গেস্ট ডেকে পডকাস্ট করি, মিথ্যে গল্প কিছু এখানে পাবলিশ করব, তোমরা প্রচুর ভিউ দেবে, শেয়ার করবে। আমি সেই পর্যায়ে পড়ি না, গলা গরম করে, গলা গম্ভীর করে কথা বলার। কিন্তু যে সমস্ত সত্যি ভূতের গল্প, খুব লিমিটেড গল্প আমি শুনেছি বা আমি জানি বা আমার সাথেও ঘটেছে, সেগুলোই কিন্তু এই চ্যানেলে বলার জন্য আমি আর প্রিয়াংশী এসেছি। এই যে গল্পটা দেখলে, এটা ডিরেক্ট করলো প্রিয়াংশী, এবং গল্পের প্রথম কিছুটা অংশ এই লেভেলটা কাজ করেনি, তাই আওয়াজটা একটুখানি দূর থেকে আসছে মনে হবে, কিন্তু শেষের দিকে তো কাজ করেছে। চেষ্টা করবো পরের ভিডিও থেকে একদম প্রপার অডিও, যেটা 1.5 বছর আগে আমরা করতাম, সেরকমভাবে করতে। তোমাদের ভালোবাসায় চ্যানেলটা অনেক দূর যাবে, অনেক দূর যাচ্ছে, এবং আমাদের শর্ট ভিডিওসও দেখো। আর ডেসক্রিপশনে গেলে আমাদের আরো প্রচুর ইম্পর্টেন্ট এপিসোড তোমরা দেখতে পাবে। খুব ভালো থেকো বন্ধুরা, প্লিজ শেয়ার করে দাও ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ফিরে আসবো নতুন গল্প নিয়ে।